ব্যয়বহুল হচ্ছে বিদেশি ঋণ, বাড়ছে সুদের হার, কঠিন হচ্ছে শর্ত। দীর্ঘ সময় ধরে মধ্যম আয়ের দেশের তালিকায় থাকাই কারণ বলছেন বিশ্লেষকরা। ঋণ নির্ভর মেগা প্রকল্প আর নয় বললেন অর্থমন্ত্রী। অলিগার্ক সিন্ডিকেট ভেঙে সাধারণের অংশগ্রহণ নিশ্চিত করাই লক্ষ্য। উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে হুমকির মুখে রেস্তোরাঁ ব্যবসা। অভিযানের নামে হয়রানি বন্ধের দাবি মালিকদের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার আগেই বিদেশি ঋণের খরচ বাড়ছে বাংলাদেশের। এরই মধ্যে উচ্চ সুদে $160 কোটি কঠিন শর্তযুক্ত ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে মধ্যম আয়ের দেশের তালিকায় থাকায় দাতা সংস্থাগুলোর নামমাত্র সুদে আর ঋণ দেবে না বাংলাদেশকে। আর তাই সামনের দিনে সরকারের অর্থায়ন হবে আরো ব্যয়বহুল। বিস্তারিত আবি আব্দুল্লাহ রিপোর্টে। স্বল্পোন্নত দেশ হিসেবে বিদেশি সংস্থার কাছ থেকে সহজ শর্ত ও কম সুদে ঋণ পেয়ে থাকে বাংলাদেশ। $5.5 বিলিয়ন তেমনই একটি ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থছাড় পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। একদিকে নানা কারণে বাড়ছে সরকারের ব্যয়, অন্যদিকে বাড়ছে রাজস্ব ঘাটতি। তার উপর প্রত্যাশিত ঋণের অর্থ না পেয়ে এখন দিশেহারা সরকার। তাই সম্প্রতি $1.9 বিলিয়ন 5টি বিদেশি ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যার মধ্যে $1.6 বিলিয়ন নন কনসেশনাল বা অনমনীয় ঋণ। যেসব ঋণের সুদের হার বেশি, গ্রেস পিরিয়ড কম এবং শর্ত তুলনামূলক কঠোর। আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের লোনগুলা একেবারে সুপার কনসেশনাল রেটে আমরা আর পাবো না, কিন্তু ধরেন 2-2.5-3%, সেটাও একদিক থেকে কনসেশনাল। গভর্নমেন্ট যদি এখন গ্লোবাল প্রাইভেট সেক্টর যে ফাইন্যান্সিয়ার্স আছে তাদের থেকে নিত বা গ্লোবাল ক্যাপিটাল মার্কেট থেকে নিত, তাহলে যেই রেটে নিত তার চেয়ে এখনো কনসেশনাল। এর মধ্যে এডিবি থেকে $45 কোটি নেওয়া হচ্ছে 4.13% হারে, যার গ্রান্ট এলিমেন্ট মাত্র 6.61%। AIIBর ঋণের সুদের হার 5.8%, যা এসব ঋণকে আরো কঠিন করে তুলছে। একই অবস্থা জাইকা ঋণের ক্ষেত্রেও। অর্থনীতিবিদরা বলছেন, এসব ঋণে স্বল্প মেয়াদে বাজেট ঘাটতি সামাল দেয়া গেলেও দীর্ঘমেয়াদে ঋণ পরিশোধের চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা যত কঠিন শর্তে নিব, এটা তো ঋণ, তাই না? কাজে এটা আমাদেরকে পরিশোধ করতে হবে। কাজেই আমাদের পরিশোধ যদি সুদের হারটা বেশি হয়, স্বাভাবিকভাবে আমাদের পরিশোধের মাত্রাটা বড় হবে। কঠিন শর্তে ঋণ নেওয়া শুরু হলে ভবিষ্যতে উন্নয়ন সহযোগীরা সহজ শর্তে ঋণ দেয়া কমিয়ে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সহজ শর্তে ঋণের তো প্রাপ্তিটা এখন অনেকটা কমে গেছে, তাই না? এলডিসি গ্রাজুয়েশনের শর্তগুলো তো আমরা প্রতিপালন করেছি, তাই না? এখন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে এটা পিছিয়ে না, কিন্তু শর্তগুলো তো প্রতিপালিত হয়েছে। যারা দাতা সংস্থা তারা আমাদেরকে ওই দৃষ্টিভঙ্গিতে তারা দেখছে যে এটা কিন্তু একেবারে নিচের সারির নয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য মতে আগামী 5 বছরে বাংলাদেশকে প্রায় $26 বিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে, যার মধ্যে $7.5 বিলিয়ন ঋণের সুদ। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ঋণ নির্ভর মেগা প্রকল্পের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে সরকার। রোববার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী বলেন, বিগত সরকারের অলিগার্ক সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের এখন মূল লক্ষ্য। আর তাই অপ্রয়োজনীয় ও জনস্বার্থহীন প্রকল্পগুলো ছাঁটাইয়ের কাজ শুরু হয়েছে। দেশের মোট কর্মসংস্থানের প্রায় 85%ই অনানুষ্ঠানিক খাতে। তবে পুঁজি ও কারিগরি দক্ষতার অভাবে এই খাতের বিশাল তরুণ জনগোষ্ঠী এখনো পিছিয়ে। তাদের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক ও PKSF এর যৌথ উদ্যোগে রেইস প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে 2 লক্ষাধিক তরুণের ভাগ্য বদলের পর এবার আরো বড় পরিসরে শুরু হলো এই কর্মসূচি। এরই ধারাবাহিকতায় রাজধানীর আগারগাঁওয়ে PKSF ভবনে উদ্বোধন হলো রেইস 2 প্রকল্প। জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণ সহ 2 লাখ উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা এবং 1600 নারীকে চাইল্ড কেয়ার উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে যে কম জানে তাকে বেশি জানে, এবং সেটাই হলো ওস্তাদ সাহেবের মডেলের মাধ্যমে যেটা বলা হচ্ছে। আর যে জানে না তাকেও নিয়ে আসা এই গ্রুপের ভিতরে।
বাংলাদেশের প্রতি বছর প্রায় 20 লাখ নতুন কর্মপ্রার্থী শ্রমবাজারে প্রবেশ করলেও কর্মসংস্থান তৈরি হচ্ছে মাত্র 9 লাখের মতো। এই বাস্তবতায় রেস প্রকল্প দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, অর্থায়ন ও কর্মসংস্থান সংযোগের মাধ্যমে তরুণদের সক্ষম করে তুলছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত প্রভাবকে গুরুত্ব দিয়েই ভবিষ্যতে প্রকল্প গ্রহণ করবে সরকার। যে কোনো প্রজেক্ট করতে গেলে এটা ভ্যালু আছে কিনা, প্রজেক্ট হ্যাজ দ্য ভ্যালু। নাম্বার টু হচ্ছে এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, জব ক্রিয়েশন আছে কিনা। ফোর্থ হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন, বিকজ আমরা ছোট দেশ, আমাদের জন্য এনভায়রনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলো হচ্ছে আমাদের মানদণ্ড। আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে কোনো প্রজেক্ট আসবে এই মানদণ্ড যেটা মিট করবে সেই প্রজেক্ট আমরা করব না। $530 মিলিয়ন এই কর্মসূচি 2030 সালের মধ্যে 4 লাখের বেশি মানুষ উপকৃত হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবেন এমন আশা সংশ্লিষ্টদের। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। খাদ্যপণ্য, জ্বালানির মূল্য বৃদ্ধি ও সরবরাহ ঘাটতিতে সংকটে পড়েছে দেশের রেস্তোরাঁ ব্যবসা। সংকট নিরসনে সরকারের কাছে এলপিজি কার্ড সেবা চেয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, এলপিজির সংকট নিরসনে আমদানি বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন। সেই সাথে এ খাতে কর কাঠামো যৌক্তিকরণ সহ 11টি দাবি জানিয়েছে সংগঠনটি। রেস্টুরেন্ট ব্যবসার প্রধান কাঁচামাল খাদ্যপণ্যের দাম লাগামহীন গত 3 বছর ধরে। কয়েক মাস ধরে চলছে তীব্র এলপিজি সংকট, বেড়েছে দামও। সব মিলে খরচের চাপে কঠিন হয়ে পড়েছে রেস্তোরাঁর ব্যবসা। খরচের সাথে পাল্লা দিয়ে বাড়ানো যাচ্ছে না রেস্টুরেন্টের খাবারের দাম, ফলে কমেছে লাভের অঙ্ক। অনেকে আবার লোকসান দিচ্ছেন মাসে মাসে। এর সরাসরি ও মারাত্মক প্রভাব পড়ছে দেশের রেস্তোরাঁ খাতে। ক্রমবর্ধমান খরচ, কমে যাওয়া ক্রেতা উপস্থিতি এবং সামগ্রিক অনিশ্চয়তার কারণে রেস্তোরাঁ সেক্টর আজ এক গভীর সংকটের সময় অতিক্রম করছে। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, উচ্চ কর হার অভিযানের নামে বিভিন্ন সংস্থার হয়রানি ও ট্রেড ইউনিয়নের চাঁদাবাজিতে অতিষ্ঠ রেস্টুরেন্ট মালিকরা। এভাবে চলতে থাকলে ধ্বংসের মুখে পড়বে গুরুত্বপূর্ণ এই সেবা খাত। এসব সমাধানের পাশাপাশি ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিস চালু সহ 11টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এলপিজি সংকটের দ্রুত সমাধান এবং লাইনের গ্যাস, নতুন সংযোগ পুনরায় চালু করা, বিভিন্ন দপ্তরের অভিযান নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি বন্ধ সহ অভিযান পরিচালনায় ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্তি করা, রেস্তোরাঁ সেক্টরের রাজুক, কলকারখানা, ফায়ার ও পরিবেশ সহ সকল অধিদপ্তরের হয়রানি বন্ধ করতে হবে। দাবি পূরণ না হলে খাবারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে বলে হুঁশিয়ারি দেন রেস্তোরাঁ মালিক সমিতি। হুমকিতে পড়বে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানও। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। জনস্বাস্থ্য সুরক্ষা ও সংক্রামক রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি করেছে ডক্টর মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন। ফেব্রুয়ারিতে শুরু হয় এই জরুরি চিকিৎসার মাধ্যমে 1800-র বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার ডিআরইউর সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সংক্রামক রোগের বিস্তার বর্তমানে দেশের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা। 25 বছর পূর্তি উদযাপন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। রবিবার কর্পোরেট প্রধান কার্যালয় সহ ব্যাংকের সকল শাখা উপশাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির রজত জয়ন্তী উদযাপন করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ এই পথ চলায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। চলতি মে মাসের প্রথম 9 দিনে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে প্রায় 102.90 কোটি মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় 11.43 কোটি ডলার। রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল প্রায় 86.40 কোটি ডলার। সেই তুলনায় এবছর প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরে জুলাই থেকে 9 মে পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে প্রায় 3036.20 কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 19.50%। শেষ করছি পূবালী ব্যাংক বিজনেস টাইম। ধন্যবাদ।